Assalamualaikum everyone, welcome back to our new video. Today we are talking about cricket top 3 batsmen contribution. প্রথম তিনজন ব্যাটসম্যানের কন্ট্রিবিউশন ক্রিকেটে কতটুকু গুরুত্বপূর্ণ, যেটা আমরা যদি আগে দেখি অস্ট্রেলিয়ায় যে টপ তিনজন ব্যাটসম্যান ছিলেন গিলক্রিস্ট, হেইডেন, তারপরে ছিলেন পন্টিং, তাদের আউটই করা যেত না। ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন আপনি টেন্ডুলকার, দ্রাবিড়, গাঙ্গুলি, তাদের আউটই করা যেত না, তারা খেলা শেষ করে দিয়ে আসছে। সেম গোজ ফর ইংল্যান্ড ওর আদার কান্ট্রিজ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, টপ তিনজন ব্যাটসম্যানের কোনো কন্ট্রিবিউশন সেভাবে থাকছে না। দেখা যাচ্ছে আমাদের, যদি আমরা 2000 সাল থেকে দেখি, ওই সময় দেখা যেত 3 উইকেট চলে যেত 7-8 রানের মধ্যে। পরে গিয়ে লাস্টে গিয়ে মাশরাফি বা যারা ছিল লোয়ার অর্ডারে 120-30 রান করতো, ওই সময় আমরা ওইটাতে খুশি ছিলাম। বাট মডার্ন ডে ক্রিকেটে আমরা যেটা দেখছি, টপ তিনজনের কন্ট্রিবিউশন কতটা গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ কি আদৌ টপ তিনজনের একজনের সেঞ্চুরিটা কি পাবে? প্রতি ম্যাচে কিন্তু টপ তিনজনের একজনের 50 বা সেঞ্চুরি করলে কিন্তু দেখা যাবে রান স্কোরটা ব্যালেন্স যায়। এই জন্য আমাদের সাথে আজকে আশিক সাফকাত কিছু বলবেন। থ্যাংক ইউ। আমরা তো অবশ্যই কামরুল ভাই এই পয়েন্টটা আপনি বললেন যে ওয়ার্ল্ডের যত ভালো টিম হইতে হলে অবশ্যই আপনার টপ 3 ক্লিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক উদাহরণ আপনি বললেন অলরেডি। এর মধ্যে আপনি মডার্ন ডে ক্রিকেটে যদি ইন্ডিয়ার ক্ষেত্রেই দেখেন, যে ওনারা যদি দীর্ঘদিন ধরে রোহিত শর্মা, তারপরে আপনার বিরাট কোহলি এবং আপনার ওইখানে রোহিত শর্মার সঙ্গে কিন্তু অনেক পার্টনার কিন্তু সফল হয়েছে, কিন্তু তারা কিন্তু কেউ ব্যর্থ ছিলেন না। আপনি যদি KL রাহুলকে ট্রাই করানো হয়েছে, আপনার শুভমান গিলকে ট্রাই করানো হয়েছে, সবাই কিন্তু দেখবেন যে ওরা সাকসেসফুল। কারণ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, যে বাংলাদেশের যত আপনার তামিম লিটনের পরে, তামিম লিটন হয়তো কিছুদিন ভালো হয়েছে, কিন্তু সব সময় কিন্তু কনসিস্টেন্ট না। এর সঙ্গে আপনি সৌম্যকে ট্রাই করানো হয়েছে, নাজমুল হোসেন শান্তকে ট্রাই করানো হয়েছে, এখন তানজিদ তামিম খেলতেছেন, এছাড়া পারভেজ ইমন, বিভিন্ন ব্যাটসম্যানকে কিন্তু বারবার চেঞ্জ করা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু একটা সেট গ্রুপ অফ 3টা প্লেয়ার পাই নাই যে টপ 3 আমাদের রেগুলারলি এবং কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছে। এটা নিয়ে আমরা কি কাজ করতে পারি, কি করলে আমাদের মনে হয় যে আমাদের পাইপলাইনটা খুবই দুর্বল। একটা প্লেয়ার রেডি হওয়ার আগেই পরিপূর্ণভাবে একটা টপ 3 ব্যাটসম্যান কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট বোলারগুলোকেই ফেস করতে হয়। যখন আপনি সবচেয়ে বেস্ট বলার যে সিমার থাকে, সেই কিন্তু প্রথম ওভার থেকে শুরু করেছে। সেই ক্ষেত্রে লাইন লেংথ, সুইং, এভরিথিং এ মানে একটা ব্যাটসম্যান তৈরি হওয়ার, পরিপূর্ণভাবে তৈরি হওয়ার আগেই আমরা কিন্তু BPL এর 2-3টা ইনিংস দেখে, অথবা কেউ 2-একটা ইনিংসে ভালো করতেছে, এটা দেখেই কিন্তু আমরা তাকে ডোমেস্টিকে কি আমরা পর্যাপ্ত সময় দিচ্ছি না? আমার কাছে কামরুল ভাই মনে হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক যেই স্ট্রাকচার এবং যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি চেঞ্জ করাটা খুবই জরুরি। কারণ আপনি শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করে একটা ব্যাটসম্যান তৈরি করলে হবে না। এখানে আমরা স্লো উইকেট পাইতেছি, এখানে আমরা ড্যাম্প উইকেট পাইতেছি, কিন্তু আপনি পার্শ্ববর্তী দেশে ভারতে দেখবেন সব ধরনের উইকেট কিন্তু ওখানে থাকে। তারা সব ধরনের, একটা বাউন্সি উইকেটও থাকে, অন্য একটা এরিয়াতে গেলে ওরা এখন T20-তে 300-350 রানের জন্য অবশ্যই একটা ব্যাটসম্যান, তাদের যদি আপনি ক্রিকেটের যে স্ট্রাকচারটা দেখেন, ওরা কিন্তু এই যে বৈভব সূর্যবংশী, ওর বয়স 14, কিন্তু ওকে আপনি যে কোনো জায়গায় আপনি দেখছেন ও পারফর্ম করছে। ইংল্যান্ডে যেও সে সেঞ্চুরি করলো, খুব কম বলে কিন্তু সে সেঞ্চুরি করে। IPL মাতাচ্ছে বড় বড় বলার। কারণ কামরুল ভাই ও ওই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, যে কোনো উইকেটে সে রান করতে পারবে। তো এখন ঈশান কিষানকে দেখেন আপনি, ও কিন্তু ইন্ডিয়া টিমে, অভিষেক শর্মাকে দেখেন, যে কোনো, ওরা ফিয়ারলেস ক্রিকেট খেলে, কিন্তু ওরা এরকম না 1-2টা ইনিংস খেলছে, বারবার নিজেদেরকে প্রমাণ করছে। কামরুল ভাই, আমার মনে হয় বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে এই প্লেয়ারগুলোকে যখনই আমি টপ অর্ডার হিসেবে বিবেচনা করবো, আমার মনে করতে হবে এই যে প্লেয়ারটাকে শুধুমাত্র আমি যে 2-1টা ইনিংসের উপর নির্ভর না হয়ে, এই প্লেয়ারটা আমার দীর্ঘদিন, কারণ টপ অর্ডার ব্যাটসম্যান যদি আমার খেলে দিয়ে আসতে পারে, তাহলে কিন্তু তাকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করাটাও তাকে একটা তার কোয়ালিটির মধ্যে থাকতে হবে।